একটা সময় ছিল যখন ইউরোপের ফুটবল মানেই ইতালির ক্রেজ। স্টাইল, ট্যাকটিক্স, ডিফেন্সিভ, মাস্টার ক্লাস সবকিছুর কেন্দ্র ছিল আজ্জুরিরা। তাদের সিরিয়ার দলগুলো ছিল খেলোয়াড়দের আকর্ষণ। কিন্তু আজ ইতালি কোথায়? কেন সেই দানবাজ ইউরোপের ফুটবলে নিজেদের হারিয়ে খুঁজছে? এটা শুধু একটা দলের গল্প না, বরং এটা একটা ঐতিহ্যের হারিয়ে যাওয়ার গল্প, একটা ফুটবল সাম্রাজ্যের ধীরে ধীরে ভেঙে পড়ার গল্প। বিশেষ করে ৮০ থেকে ২০০০ এই ২ দশক ছিল ইতালির রাজত্ব। এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাসের মতো ক্লাবগুলো ছিল ইউরোপের আতঙ্ক। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও নিয়মিতভাবে থাকত ইতালিয়ান ক্লাবগুলো। টপ প্লেয়ারদের ড্রিম ডেস্টিনেশন ছিল সিরিয়া। কিন্তু গল্পটা হঠাৎ করেই বদলে গেল। হঠাৎ করেই শুরু পতনের রেখা। বিশেষ করে ২০১০ সালের পর থেকেই ইতালিয়ান ফুটবলের ভেতরে একটা ফাটল দেখা দিতে শুরু করে। উয়েফা চালু করে ফিনান্সিয়াল ফেয়ার প্লে অর্থাৎ এফএফপি। আগে যেখানে ক্লাব মালিকরা আনলিমিটেড টাকা ঢালতো, সেখানে টেনে ধরা হলো লাগাম। ফলাফল, ইতালির জায়ান্ট ক্লাবগুলো হঠাৎ করেই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। স্টার প্লেয়ারদের ধরে রাখা কঠিন হয়ে যায়। নতুন সুপারস্টার আনার ক্ষমতাও কমে যায়। আর তখনই ইংল্যান্ড আর স্পেন এগিয়ে যায়। প্রিমিয়ার লিগ হয়ে ওঠে ফিনান্সিয়াল মনস্টার, আর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা হয়ে ওঠে খেলোয়াড়দের ড্রিম ডেস্টিনেশন। এ সময়েই ইতালি ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। অবশ্য তার আগেই তাদের সামনে আসে সবচেয়ে বড় ধাক্কা, ২০০৬ সালের একটা স্ক্যান্ডাল যা পুরো ইতালিয়ান ফুটবলকে নাড়িয়ে দেয়। সে বছরই ইতালি জিতে সর্বশেষ বিশ্বকাপ। আর তখনই ক্যালসিওপলি স্ক্যান্ডাল নাড়িয়ে দেয় সবাইকে। রেফারি ফিক্সিং, গোপন যোগাযোগ, ম্যাচ ম্যানিপুলেশনের মতো বিষয়গুলো সব প্রকাশ্যে চলে আসে। সবচেয়ে বড় আঘাতটা লাগে জুভেন্টাসের ওপর। তাদের লিগ শিরোপা কেড়ে নেওয়া হয়, ড্রপ করা হয় সিরিবিতে। এই কেলেঙ্কারিতে মিলান, ফিওরেন্টিনা, লাজিওর মতো ক্লাবগুলো জড়িয়ে পড়ে। বলা যেতে পারে এই এক স্ক্যান্ডালেই ইতালির ফুটবলের রেপুটেশন ভেঙে পড়ে। বিশ্বের চোখে ক্রেডিবিলিটি হারায় সিরিয়া। আর এই সময় সামনে আসে স্টেডিয়ামের সংকটও। কারণ আজকের ফুটবলে শুধু ট্যালেন্ট না, বরং ইনফ্রাস্ট্রাকচার ও পাওয়ারেরও। সেখানেও ইতালি এখন ভয়ঙ্করভাবে পিছিয়ে। পুরো দেশে এখনও মডার্ন স্টেডিয়াম বলতে আছে অ্যালিয়ান্স স্টেডিয়াম, যা আগে জুভেন্টাস স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল। এতেই বোঝা যায় ক্যালসিওপলি বিপর্যয়ের পরেও কেন জুভেন্টাস ২০১২ থেকে ২০২০ সালে টানা ৯টা লিগ জিতেছে। কারণ আধুনিক স্টেডিয়াম মানেই তো বেশি রেভিনিউ, যার মানে বেশি পাওয়ার। অন্যদিকে এসি মিলান আর ইন্টার মিলান এখনও সেই পুরনো সান সিরোতেই খেলছে। ইংল্যান্ডে যেখানে দলগুলো টিকিট রেভিনিউ এখন আকাশ ছুঁই করছে, সেখানে ইতালিতে সেটা প্রায় ১/৪। এভাবে কি আদৌ প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব? আরও একটা বড় সমস্যা হলো প্লেয়ার ডেভেলপমেন্ট। ইতালিয়ান ক্লাবগুলো এখন আর ইয়ং ট্যালেন্ট তৈরি করতে পারছে না, আর তাই নিজস্ব লিগে ভরসা বাড়াতে হচ্ছে বিদেশি খেলোয়াড়দের উপর। এই মৌসুমেও সিরিয়াতে প্রায় ৬৮% প্লেয়ার বিদেশি। অথচ একটা সময় ছিল যখন ইতালি নিজের ট্যালেন্ট দিয়েই ডোমিনেট করত। আর এখন বৃদ্ধ তারকাদের শেষ আশ্রয়স্থল হয়ে যাচ্ছে সিরিয়া। ৩৪ বছর বয়সী কেভিন ডে ব্রুইন, ৪০ বছর বয়সী লুকা মদ্রিচরা সবাই ইতালিতে খেলতে গেছে ক্যারিয়ারের শেষের দিকে। এর মানে হচ্ছে সিরিয়াতে থেকে এখন আর কেউ ফিউচার প্রজেক্ট দেখে না, বরং শুধুমাত্র নিজেদের অতীত হাতড়ে বেড়াতে হয় সবাইকে। আর এর প্রভাবই দেখা যায় মাঠে ট্যাকটিক্যাল রিয়েলিটিতে। দলের গেম হচ্ছে স্লো, গোল স্কোর হচ্ছে কম, আর পুরো দলের তাই ইন্টেন্সিটিও কম। ২০২৪ থেকে ২৫ মৌসুমের টপ 5 লিগের মধ্যে সবচেয়ে খেলা প্রতি হিসেবে সবচাইতে কম গোল হয়েছে ইতালিতে। মডার্ন ফুটবল যেখানে ফাস্ট ট্রানজিশন, হাই প্রেসিং ফরম্যাটে এগিয়ে যাচ্ছে, সেখানে এখনও ইতালি স্টাক হয়ে আছে আউটডেটেড অ্যাপ্রোচে। ২০১০ বিশ্বকাপের ব্যর্থতার পর ইতালির কিংবদন্তি রবার্তো বাচিও একটা ৯০০ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করেন, যার লক্ষ্য ছিল ইতালিয়ান ফুটবলের সংস্কার। কিন্তু সেটা সম্পূর্ণভাবে ইগনোর করা হয়। পরে তিনি নিজেই রিজাইন করেন। যেখানে একজন লিজেন্ডের কথাও শোনা হয় না, সেখানে উন্নতি কিভাবে সম্ভব? আর তারই ফলাফল আজকের ইতালি জাতীয় দল। টানা ৩টা বিশ্বকাপ মিস। এটা কি আসলেই শুধু স্ল্যাম্প, নাকি একটা স্ট্রাকচারাল কলাপস?
সব মিলিয়ে বলা যায় ইতালির মূল সমস্যা আসলে একটা না, বরং এক ধরনের লেয়ার্ড ক্রাইসিস, যেখানে আছে ফিনান্সিয়াল ইস্যু, স্ক্যান্ডাল, ইনফ্রাস্ট্রাকচার ইস্যু, ট্যালেন্ট ক্রাইসিস এবং ভুল সিদ্ধান্তের সমাহার। আর এসব মিলিয়ে একটা সিস্টেম ফেইলিওর। এসব শোধরাতে কি পারবে ইতালি? একটা সময় যারা ইউরোপ শাসন করত তারা কি আবার ফিরতে পারবে রাজত্ব করতে, নাকি ইতালির ফুটবল এখন শুধু ইতিহাস হয়ে থাকবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আঞ্চলিকদের সমস্যার সমাধান আসলে কোথা থেকে শুরু করা উচিত? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।